আসসালামু আলাইকুম। এজেন্ট বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠকে ডক্টর ইউনূস জাতিসংঘ সহ উন্নয়ন সংস্থাগুলোকে সহায়তা বাড়ানোর আহ্বান। নিউ ইয়র্কে আখতার ও তাসনিম জারাকে হেনস্থা, সন্ত্রাস করে শেখ হাসিনার বিচার থামানো যাবে না মন্তব্য এনসিপি নেতাদের। দেশের জন্য অসম্মানজনক বলছে জামায়াত। ফিলিস্তিনকে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর স্বীকৃতি বড় অর্জন বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থানে পরিবর্তন না হলে কার্যকর হওয়া নিয়ে সংশয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে। চাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। হল সংসদে 24 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। দেশ এজন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সহ অনেক দেশই তীব্র চ্যালেঞ্জের মাঝেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। তবে ১৩ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া, বারবার জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানোয় উদ্বেগ জানান তিনি। আন্তর্জাতিক সহায়তা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তা দেয়া এবং জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকির সম্মুখীন দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তরণ নিশ্চিত করতে বিশ্বকে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা, মা ও তার ২ ছেলে। গত ২৮ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা সহ বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে হেনস্থার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এনসিপি, বিএনপি ও জামায়াত নেতারা। তাদের দাবি, টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এই ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার সকালে জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। বিমানবন্দরের টার্মিনালের বাইরে তাদের ঘিরে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী।
তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। পরে পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। এর মধ্যে এ ঘটনায় এক যুবলীগ কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। হামলার এ ঘটনায় ক্ষোভ জানিয়ে এটিকে রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। জানান, সন্ত্রাস করে শেখ হাসিনার বিচার থামানো যাবে না। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। এতে বলা হয়, আওয়ামী সমর্থক সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানায় দলটি। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি। হামলার এ ঘটনা দেশকে অসম্মানিত করেছে জানিয়ে এ ধরনের অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুও। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দিয়ে বিমানবন্দরে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত জানিয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনে একটি চক্র গোপন মিশনে নেমেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, চক্রটি পতিত স্বৈরাচারের সহযোগিতায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের কাউকে দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থানীয় পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগ করছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন বলেও জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে প্রার্থী তালিকা নিয়ে সংবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইতিমধ্যে তারা নানা বয়ান তৈরি করে সবুজ সংকেত নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। তিনি ভার্চুয়ালি যে সমস্ত এলাকায় কথা বলছেন, সেখানেও তার বক্তব্যে তিনি এই কথাটি বলছেন, বা ঢাকায় এসে যারা কথা বলছেন, যারা মনোনয়ন প্রত্যাশী হতে চান বা দলের নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন। ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশের স্বীকৃতি ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় কূটনৈতিক অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একই অবস্থান না নিলে এই উদ্যোগ আলোর মুখ দেখবে না, এমন শঙ্কাও তাদের। তাই ফিলিস্তিনিদের ফাতাহ হামাস বিভাজন দৃঢ় করে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দাবি আদায়ে সামনে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মজলুম ফিলিস্তিনবাসীদের ওপর নির্যাতন ও অন্যায় দেখে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমা দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও কানাডা। এর মাধ্যমে 1993 সালে ওয়াশিংটনে স্বাক্ষরিত অসলো অ্যাকর্ড অনুযায়ী পৃথক দুই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল বলছেন বিশ্লেষকরা। গাজার বর্বরতার কারণে ইসরায়েলের যে নৈতিক অবস্থান এতদিন তারা প্রচার করত, সেটার অন্তঃশ্বাস শূন্যতাটা প্রমাণ হয়েছে। ইসরায়েল এখন আর ভিকটিম বলে দাবি করতে পারে না। চারটা রাষ্ট্র সিদ্ধান্ত নেওয়ার ফলে প্যালেস্টাইনের রাষ্ট্র প্রতিষ্ঠান সংগ্রামে এক ধরনের নৈতিক বিজয় হয়েছে এবং কূটনৈতিক বিজয় হয়েছে। তো ওই বাস্তব ক্ষেত্রে প্যালেস্টাইনের রাষ্ট্র প্রতিষ্ঠার কাজটা কতটা এগুবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু সেটাকে গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেছেন এবং হুমকি দিয়েছেন। দেখা দরকার যে এই স্বীকৃতি দেওয়ার পরে এখন তার একটা অংশ ইসরায়েল যদি জেনোসাইড চালিয়ে যায়,
তাহলে তারা কি ব্যবস্থা নেবে, এমবাসি তুলে নেবে কিনা, তারা তাদের বাণিজ্য বন্ধ করবে কিনা, তারা যেই কি বলে ওয়েপন্স সাপ্লাই করে সেটা বন্ধ করবে কিনা, সেগুলো যদি না করে তাহলে বোঝা যাবে যে এটা একেবারে হোয়াইট ওয়াশ একটা ব্যাপার। আন্তর্জাতিক সম্প্রদায় ও পশ্চিমা দেশগুলোর সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখার এই ইচ্ছাকে দেশটির সরকারের কাজে লাগানো দরকার বলেও মত বিশ্লেষকদের। জাতিসংঘে পুরো পৃথিবী সব দেশ একদিকে আর ইসরায়েল আর আমেরিকা একসাথে, এবং রীতিমতো যে জেনোসাইডটা হচ্ছে তার সাথে আমেরিকা কি বলা হয় সাথে থাকছে, সেটার একটা বড় ইম্প্যাক্ট পড়বে, কোনো সন্দেহ নেই আমেরিকার সরকারের উপর। বড় একটা সিম্বলিক ভিক্টরি এবার প্যালেস্তাইন পেতে যাচ্ছে। পশ্চিমা জগতের এই 4টা দেশের স্বীকৃতির মধ্য দিয়ে এই বার্তাটাও কিন্তু এসছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এখন প্যালেস্টাইন রাষ্ট্র দেখতে আগ্রহী। এখন প্যালেস্টাইনিদের নিজেদের মধ্যেও সমন্বয় দরকার, তাদের একসাথে আসা দরকার, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপটা বাড়িয়ে যেতে হবে যাতে করে সত্যিকার অর্থেই প্যালেস্টাইনি রাষ্ট্র একটা বাস্তব রাষ্ট্র হিসেবে রূপ নেয়। পশ্চিমা দেশগুলোর এই সিদ্ধান্তের ফলে এবারে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও মাল্টা সহ বেশ কয়েকটি দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। লবিকেও অ্যাড্রেস করাটা কিছুটা সহজ হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ শিক্ষক ও কর্মকর্তাদের উপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখার দাবিতে অনির্দিষ্টকালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের ডাকে কর্মসূচি চলাকালে ক্লাস, পরীক্ষা এবং অফিসসমূহ বন্ধ রয়েছে। প্রশাসন ভবনের পশ্চিম পাশে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীরা জানান, শিক্ষকদের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বিকেল 3:30 পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। সোমবার মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জমা পড়া 931টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক বাছাইয়ে কেন্দ্রীয় সংসদে 2 জন সহ সভাপতি, 1 জন সাধারণ সম্পাদক সহ বাদ পড়েছেন 19 প্রার্থী। বাদ পড়া প্রার্থীদের কেউ আবেদন করলে তা নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। এদিকে কয়েকটি হল ও হোস্টেল প্রার্থী না থাকায় 24 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। এবারের চাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন ও স্বতন্ত্রভাবে ইতিমধ্যে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ করা হবে। পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর 3 প্রেমিকের হাতে খুন হন ঢাকার ধামরাইয়ে অটো রিকশা চালক সাইদুর রহমান। এই হত্যার রহস্য উদ্ঘাটন করে সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছে, সাভারে ধামরাইয়ে মুখ, হাত ও পা বেঁধে একাধিক ছুরিকাঘাতে সাইদুরের হত্যা নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত সদর আলী ও আলমগীর অপরাধ স্বীকার করেছে বলে জানায় পুলিশ। মনির হোসেন তোপর রিপোর্ট। ধামরাইয়ের বাইশাকান্দার কেষ্টখালী গ্রামে ধানক্ষেতের পাশে 2023 সালের 28 নভেম্বর অটোরিকশা চালক সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যা তদন্ত শুরু করে আসামিদের শনাক্ত করে পিবিআই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এনারা অশিক্ষিত বা অল্প শিক্ষিত হলেও ওনারা খুব চালাক। ধামরায়ে সাইদুরের স্ত্রীর সাথে ভাড়াটিয়া সদর আলী ও আলমগীরের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের সাথে যুক্ত হয় জুয়েল নামের আরেক যুবক। স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানার পরে প্রতিবাদ জানায় সাইদুর। প্রতিশোধ নিতে সাইদুরের অটোরিকশা ছিনতাই এবং হত্যার পরিকল্পনা করে সদর আলী, আলমগীর এবং জুয়েল। ঘটনার দিন সাইদুরকে বাসার পাশে নির্জন জায়গায় নিয়ে হত্যা করেন তারা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পিবিআই। কোনো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আবার একসঙ্গে থেকেছে, ভুল বোঝাবুঝি যাই থাকুক, নিজেরা আবার মিউচুয়াল করে একসঙ্গে বসবাস করেছে। ইন দ্য মিন টাইম সাইদুর রহমান যেহেতু এই ধরনের না, মানে আনলাইক আদার 3, তো উনি একটু সহজ সরল, আমি শুরুতেই বলেছি, উনি কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি। উনি যখন জেনেছেন যে ওনার স্ত্রীর সঙ্গে বাকি 2 জন এরকম এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করবার চেষ্টা করছে বা অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করছে বা করেছে,
উনি এটা নিয়ে রিয়েক্ট করেছিলেন এবং রিয়েক্টের অংশ হিসেবে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হাতাহাতি হয় এবং মারধরও হয়। মানে তখনই তাদের মধ্যে এই যে রিভেঞ্জ নেওয়া, তখন 3 জন একসঙ্গে হয়ে যায়, 3 অপরাধী 3 ক্রিমিনাল একসঙ্গে হয়ে যায় যে আমরা তাহলে আমরা ওকে শাস্তি করব, ওকে ক্ষতি করব, ওকে শেষ করে দিব, তাহলে ও যদি চলে যায় তাহলে তার ওয়াইফ আমাদের। গ্রেফতারকৃত 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার কুদরতি খোদা। আমাদের যে সামাজিক অবক্ষয় এটা সব লেভেলেই, একদম আমরা যদি বলি যে আমাদের হাই সোসাইটি, তারপরে মিড সোসাইটি অথবা লো সোসাইটি, যেটাই বলি না কেন সব লেভেলে আমাদের একটি সামাজিক অবক্ষয় নেমে এসেছে। এটা আমাদের আসলে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। পুলিশ জানায় সাইদুরের অটোরিকশাটি 50,000 টাকায় বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেয় আসামিরা। এজাহার নামীয় আসামি জুয়েলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন উত্তরবঙ্গের 3 জেলার বাস শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল। রাজশাহীতে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। চালক ও সহকারীরা জানান 24 থেকে 32 ঘন্টা কাজ করেও চালকরা বেতন পান মাত্র 1250 টাকা, সুপারভাইজার পাচ্ছেন 575 টাকা এবং হেল্পার পাচ্ছেন মাত্র 550 টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী এই বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে, ফলে বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন তারা। চাঁপাইনবাবগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে গতকালের মতো আজও কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। ফলে এই জেলা থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। এর আগে 8 ও 9 সেপ্টেম্বর টানা 39 ঘন্টা কর্মবিরতি পালন করে শ্রমিকরা। পরে বেতন বাড়ানোর আশ্বাসে কাজে যোগ দিলেও তার বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মবিরতিতে যায় শ্রমিকরা। নাটোরেও একই দাবিতে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সারা দেশে 31,546টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে রংপুর নগরীর করুণাময়ী কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি একথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ অপপ্রচার চালিয়ে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাব মহাপরিচালক। রংপুর করুণাময়ী কালীবাড়ি মন্দিরের সভাপতি ডাক্তার নিখিলেন্দু শঙ্কর গুহ রায় ও সাধারণ সম্পাদক মনোজ বণিক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ, আর্ম ফোর্সেস ডিভিশনের লোকজন, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ সকল বাহিনী আমরা মাঠে আছি। এবারের এই উৎসবটি যাতে নিরাপদে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই জন্য আমরা সবাই একত্রে একযোগে কাজ করে যাচ্ছি। হবিগঞ্জের পাইলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সেবা দেওয়ার নামে নানা অজুহাতে অতিরিক্ত অর্থ নিচ্ছেন তিনি। তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ইউনিয়ন পরিষদের সদস্যদেরও। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন ইয়াসিন রানা। রক্ষক পরিণত হয়েছে ভক্ষকে। মানুষকে সেবা দেওয়ার নামে টাকা নেয়ার অভিযোগ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পাইলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, জন্ম মৃত্যু নিবন্ধন, পারিবারিক সনদ, ওয়ারিশান সনদ সহ যে কোনো সেবা নিতে গেলে 200 থেকে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেন তিনি। প্রত্যাশিত টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। চেয়ারম্যানের কাছে গেলে কোনো সার্টিফিকেট টাকা ছাড়া দেয় না। সবাই এটা বললো না, এটা তো আমরা ডিসি হিসাবে দেওয়ান লাগে, মানে অনেক উঠতে আমরা দেওয়ান লাগে। 500 টাকা দিতে হইতো না, 500 টাকা হইতো না, মানে এমন থেকে মানে চাই মনে হয় কি 1000 টাকা দিছি চাই না, আমার পিঠের মাঝে দস্তখত করে। চেয়ারম্যানের দাম কি দাঁড় হয়ে আসবে। আমি তো একজন ভোটার, তাহলে আমার অত্যন্ত গুরুত্ব করছে না। নির্বাচনে জয়লাভের পর থেকেই পরিষদ পরিচালনার নিয়ম না মেনে নিজের ইচ্ছে মতো দপ্তর চালাচ্ছেন বলে জানালেন ইউনিয়ন পরিষদের 2 সদস্য। পরিষদের চলাকালীন সময় আমি বলছিলাম যে প্রতি ওয়ার্ডে 2000 টাকা দিলে 9টা ওয়ার্ডে 18,000 টাকা হয়। পরে যদি কাগজ কলমের
টাকা ফুরাই জায়গা আবার নেবেন, কিন্তু সে এই কথার কর্ণপাত করেন। এদিকে জেলা প্রশাসকের দপ্তরে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তদন্ত করে যদি কোনো দোষী সাব্যস্ত হয় তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। দুর্নীতি ও হয়রানি বন্ধে চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চব্বিশের গণ আন্দোলনের সময় 17 জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যে তিনি একথা বলেন। পরে আদালতে ওয়্যারলেস অডিও শোনানো হয়। এতে বলা হয়, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সরকারি সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় প্রয়োজনে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দেন। প্রসিকিউশন জানায়, আজ এই মামলায় 5 জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এদিকে রাজধানীর উত্তরায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান তিনি। বডি ক্যামেরা কিনতে পুরো টাকা সরকার অর্থায়ন করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, অর্থ, সময় ও স্বচ্ছতা নিশ্চিত করতেই টেন্ডার না করে ইউএনডিপির মাধ্যমে কেনা হচ্ছে এই ক্যামেরা। সালেউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য ইসিকে বাজেট দেওয়া হয়েছে, এতে কোনো কমতি হবে না। প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর ওইটা করে এস্টিমেট করছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা টাকা অংশ নাই বললাম, কারণ এটা আমরা প্রচুর করবো ইউএনডিপি, অতএব প্রায় 40,000 এটা হিসাব করে দেবে। নীতির সংকটের সম্ভাবনা থাকার পরও খেলনা শিল্পে সুবিধা করতে পারছে না দেশি উদ্যোক্তারা। তাদের অভিযোগ, কাঁচামাল আমদানিতেই শুল্ক অনেক বেশি, তার চেয়ে খেলনা আমদানি শুল্ক কম। এ সময় এনবিআর এর সদস্য জানান, শুল্ক ছাড় দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডে নেই, আর আইএমএফ এর শর্ত থাকায় বছরের মাঝখানে শুল্ক ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। ঢাকা চেম্বার এক সেমিনারে বক্তারা জানান, বিশ্বে খেলনার বাজার প্রায় $325 বিলিয়ন। বড় এই বাজারে বাংলাদেশের রপ্তানি 2022-23 অর্থবছরে ছিল মাত্র $7,70,00,000। পণ্যের দামাদামিকে কেন্দ্র করে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে দোকানের ভেতরে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। পরে 5 শিক্ষার্থীকে যৌথ বাহিনী, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জাকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। এই ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রাত 9টার দিকে সাভার বাজার বাস স্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজ সংলগ্ন রয়্যাল মার্কেটের একটি চশমার দোকানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণিত বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ ও তার সহপাঠী ওই দোকানে হেডফোন কিনতে যায়। দামাদামির এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে দোকানের মালিকসহ কর্মচারীরা শিক্ষার্থীদের উপর হাতুড়ি দিয়ে আঘাত করেন। উত্তপ্ত পরিস্থিতি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ওই দোকান মালিক। পরে আশপাশের দোকান মালিকরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে ছুটে যান সাভার থানা পুলিশ, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর নবনির্বাচিত নেতারা। শিক্ষার্থীদের উদ্ধার করে আহত দোকান মালিককে দেখতে যান জাকসু নেতারা।
পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কঙ্কার সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো কঙ্কা সেরা পরিবার। টানা 3 সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটি 4র্থ সিজনের জমজমাট আয়োজন নিয়ে আসছে। রাজধানীর গুলশানে কঙ্কা পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনালের ইন্ডাস্ট্রি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার, ডিরেক্টর সাজ্জাদ উন নেওয়াজ রাফি, ডিরেক্টর নুরুল আজিম সানি, ডিরেক্টর সিনথিয়া কায়নাত নূর, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার রিটেইল অপারেশন মোহাম্মদ জুল হক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হয়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত। নতুন সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেম, তারকাদের উপস্থিতি সহ নতুন নতুন সংযোজন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরের ঝিনাইগাতিতে আকস্মিক বন্যায় 11.5 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এতে 8,282 জন কৃষকের 775 হেক্টর জমির রোপা, আমন, ধান ও সবজি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। রোপা, আমন ও সবজি মিলিয়ে ফসলের মোট ক্ষতির পরিমাণ 11,56 লাখ টাকা। সকালে বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইগাতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন। এবারের আকস্মিক বন্যায় ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীতে এবং নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে 2 জন। এদিকে পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে বন্যার ক্ষত। মহারশী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় গৃহহীন হয়েছে 11টি পরিবার। ঝিনাইগাতির বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। আন্তর্জাতিক সংবাদ। গাজায় দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে ইসরায়েলি হামলার পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে, খাদ্যবাহী গাড়িগুলো আটকে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয়ের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইসরায়েলি হামলার কারণে গাজার পুষ্টি সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 1 মাস আগে গাজার দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছিল। এখনও সেখানকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। খাবার না পেয়ে ফিলিস্তিনি পরিবারগুলো গাজা সিটি ছেড়ে দক্ষিণের খান ইউনিস ও দেইর আল বালার দিকে চলে যাচ্ছে। তবে ওইসব এলাকাতেও আশ্রয়প্রার্থীদের জন্য পর্যাপ্ত জায়গা নেই। এবারে খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান ও শ্রীলঙ্কার বাঁচা মরার লড়াই আজ। 2 দলের অবস্থা প্রায় একই রকম। এশিয়া কাপ টি-20 সুপার 4 পর্বে পাকিস্তান শ্রীলঙ্কা 2 দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। কিন্তু টুর্নামেন্টের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে 2 দলেরই জয়টা ভীষণ জরুরি। কেননা টানা 2 ম্যাচ হারলে ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যাবে। ফলে 2 দলই মরণপণ লড়াই করতে চাইবে। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে এশিয়া কাপের হাই ভোল্টেজ এই ম্যাচটি। প্যারিসের আলো ঝলমলে রাতে লেখা হলো নতুন ইতিহাস। ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি অর জিতলেন উসমান দেমবেলে। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো নারী সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনের আয়তানা বনমাতি। আর সেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। রিপোর্ট করছেন এস এম আশরাফ।
প্যারিসের আলোকসজ্জা, হলরুম জাঁকজমকপূর্ণ, আলোয় ভরা এক শহর। রাতে সেই আলো আরো উজ্জ্বল, ফুটবল ইতিহাসের নতুন এক নক্ষত্রে। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠকে ডক্টর ইউনূস। জাতিসংঘ সহ উন্নয়ন সংস্থাগুলোকে সহায়তা বাড়ানোর আহ্বান। নিউ ইয়র্কে আক্তার ও তাসনিম জারাকে হেনস্থা, সন্ত্রাস করে শেখ হাসিনার বিচার থামানো যাবে না, মন্তব্য এনসিপি নেতাদের। দেশের জন্য অসম্মানজনক বলছে জামায়াত। ফিলিস্তিনকে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর স্বীকৃতি বড় অর্জন বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থানে পরিবর্তন না হলে কার্যকর হওয়া নিয়ে সংশয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে। চাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। হল সংসদে 24 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।